আসসালামু আলাইকুম সবাইকে। হৃদিতা গল্পের 11 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। হৃদিতা আমার পা জড়িয়ে ধরে বলতে লাগলো, তুমি আমাকে এভাবে একা রেখে যেও না প্লিজ। লোকজনেরা জানলে তারা কি ভাববে? আমি মানছি আমার একটা ভুল হয়েছে, তার জন্য তো অনেক কান্না করেছি, ক্ষমা চেয়েছি, তারপরও তোমার কাছে ক্ষমা পাইনি। আজ আমাদের বাসর রাত, এই রাতে অন্তত আমাকে একা রেখে অন্য কোনো রুমে যেও না প্লিজ। আমি বললাম, সামনে থেকে সরে যাও বলছি। হৃদিতা বলল, 5টা বছর অনেক অনুতপ্তের আগুনে পুড়ে ছাই হয়েছি। আজ যদি তোমার ইগোর জন্য আমাকে এভাবে একা ছেড়ে চলে যাও, সে কষ্টটা আমি মেনে নিতে পারবো না। এইদিকে হৃদিতার কান্না দেখে নিজের রাগটা অনেক হালকা হয়ে যাচ্ছে। একটা সময় হৃদিতাকে অনেক ভালোবেসেছি, এখন হয়তো তার জন্য ভালোবাসাটা নেই, কিন্তু তার কান্না কেন জানি সহ্য করতে পারছি না। আমারও খারাপ লাগছে দেখে। তারপর বললাম, আচ্ছা ঠিক আছে, আমি এখানে থাকবো, তবে আমাদের মাঝে স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক করবে না। কথাটা বলা মাত্র হৃদিতা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে শব্দ ছাড়াই চোখের জল ছাড়তে লাগলো। হৃদিতার কষ্টটা আরো বাড়ানোর জন্য নিজেকে শক্ত করে বললাম, আর হ্যাঁ, ডিভোর্স নিতে চাইলে আমাকে একটু বললেই হবে, আমি খুব শীঘ্রই দিয়ে দিব। হৃদিতা কান্নামাখা সুরে বলে, আজকে রাতে এসব কথা না বললে কি হয় না? আমার কাছ থেকে প্রতিশোধ নিতে খুব ভালো লাগছে তাই না? আমি বললাম, আমি কারো কাছ থেকে প্রতিশোধ নেই না, উল্টো তারা আমার কষ্টগুলো বুঝতে চায় না। এই বলে খাটে এসে কম্বল গায়ে দিয়ে চোখ বুজে ফেললাম। কিছুক্ষণ পর হৃদিতা আমার পাশেই শুয়ে পড়লো। কিছুটা আমার দিকে এগিয়ে আসতে রেগে বললাম, আমার দিকে এগিয়ে আসছো কেন? তোমার ওইদিকে কি জায়গার অভাব পড়েছে? হৃদিতা বলল, বকা দিচ্ছ কেন? ঠান্ডা লাগছে তো। এই রে, কম্বল তো একটাই দেখছি, এখন আমার কম্বল নিয়ে টানাটানি শুরু করবে। তার থেকে আলমারি থেকে আরেকটা বের করলেই ঝামেলা চুকে যাবে। যে ভাবা সেই কাজ। আলমারি থেকে আরেকটা কম্বল বের করে হৃদিতার দিকে এগিয়ে দিয়ে বললাম, এই নাও। হৃদিতা বলল, 2 কম্বলের কি দরকার ছিল? একটাই চলতো। আমি বললাম, একটা কম্বল নিয়ে দুইজনের টানাটানি করে ঠান্ডায় জমে যাওয়ার থেকে দুইজনেরটা আলাদা আলাদা থাকাই ভালো। কম্বল হাতে নিয়ে হৃদিতা বিড়বিড় করে বলল, আলাদা আলাদা থাকাই ভালো তাই না? খুব ভাব দেখানো হচ্ছে। আমার সময়টাও আসবে, তখন আমি তোমাকে বুঝাবো। আমি বললাম, বিড়বিড় করে কি বলো? হৃদিতা বলল, না কিছু না। তারপর আমি বললাম, ঘুমিয়ে পড়ো। এই বলে মুখ ফিরিয়ে আমিও ঘুমিয়ে পড়লাম। হৃদিতা মনে মনে বলে, তোমার ইগোতে আমি জল ঢেলে ছাড়বো। অনেক কষ্ট দিয়েছ আমাকে, আর না, এবার তোমাকে নিজের করে নিবই। তার জন্য কিছুদিন আমাকে তো অবহেলা সহ্য করতেই হবে, সেটা আমি ভালো করেই বুঝে গেছি। হৃদিতা মনে মনে এসব কথা ভেবে ঘুমিয়ে পড়লো। মাঝরাতে কখন যে রনিকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছে হৃদিতা নিজেই জানে না। মাঝরাতে বুকে ভারী কিছু অনুভব করলাম। চোখ মেলে নিজের দিকে তাকাতেই চোখ যেন কপালে উঠে গেল। হৃদিতা আমাকে এমন ভাবে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে রেখেছে, এটা হয়তো ঠান্ডা লাগার কারণে আমার সংস্পর্শে এসেছে। এদিকে তার কম্বলটাও ফ্লোরে পড়ে আছে। এই অবস্থায় হৃদিতাকে সরিয়েও দিতে পারছি না, কি একটা মুশকিলে পড়লাম। আমি বললাম, এই হ্যালো। হৃদিতার কোনো রেসপন্স নেই, উল্টো আরো শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লো। হৃদিতাকে আজ এত কাছ থেকে দেখছি, অথচ আমার মনে তার জন্য কোনো অনুভূতি কিংবা ভালোবাসা নেই। আগে কতই না হৃদিতার পিছনে পড়ে থেকেছি, তার কোনো হিসাব নেই। খুব ভালোবাসতাম হৃদিতাকে। সেই ভালো লাগার মানুষটা যে আমাকে এইভাবে সবার সামনে ভুল বুঝে ছোট করবে, সেটা ভাবা যায় না। এত কিছুর পরও হৃদিতা আমাকে বিয়ে করতে বাধ্য করলো। ও হয়তো ভেবেছে তার সুখটা আমার কাছেই নিহিত। এত সহজে তাকে মেনে নিব না। মনের মাঝে একরাশ রাগ অভিমান নিয়ে হৃদিতাকে ঝাঁকিয়ে গর্জন দিয়ে বললাম, এই হ্যালো। হৃদিতা আমার গর্জন শুনে ঘুম থেকে তড়িঘড়ি করে উঠে বলল, আমি কি এমন অপরাধ করলাম যে আমার কাঁচা ঘুমটা ভাঙালে? আমি বললাম, আমাকে এরকম ভাবে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে রেখেছিলে কেন? হৃদিতা বলল, অন্য কাউকে তো জড়িয়ে ধরিনি, আমার স্বামীকে জড়িয়ে ধরে রেখেছি, এতে অপরাধের কি আছে? আমি বললাম, কিসের স্বামী? আমি তোমাকে স্ত্রী হিসেবে মেনে নেইনি। হৃদিতা একটু দুষ্টুমি করে বলল, তাহলে আমার সঙ্গে বিছানায় থাকছো কেন? আমি বললাম, আমি থাকতে চেয়েছি কই, তুমি তো আমাকে থাকতে বললে। হৃদিতা বলল, আমি থাকতে বললাম দেখে থাকতে পারছো, কিন্তু আমাকে মেনে নিতে বলছি সেটা কেন পারছো না? আমি বললাম, এর উত্তরটা তুমিই ভালো জানো। আর হ্যাঁ, তোমার সঙ্গে এক বিছানায় থাকাটা আমার ভুল হয়েছে। যাকে স্ত্রী হিসেবে মেনে নেইনি তার সঙ্গে বিছানায় থাকাটা অন্যায়। আমি বরং পাশের রুমে থাকবো। এই বলে বিছানা ত্যাগ করবো। হৃদিতা আমার সামনে দাঁড়িয়ে বলল, কেন আমার সঙ্গে এমন করছো? মানুষ মাত্রই তো ভুল। আমার জায়গায় অন্য কেউ হলে সেও একই কাজ করত। এখন অতীতের কথা ভেবে কেন আমাকে কষ্ট দিচ্ছ বলো তো? আমি বললাম, সামনে থেকে সরে যাও বলছি। হৃদিতা বলল, না সরবো না, তুমি এখানেই থাকবে। আমি বলেছি, এখানে থাকবো না তো থাকবো না। এই বলে পাশের রুমে চলে আসলাম। হৃদিতা আমাকে আটকানোর অনেক চেষ্টা করছে, কিন্তু আমি তার বাধ্য মানিনি। একই ছাদের নিচে থাকলে হয়তো হৃদিতার প্রতি সহজেই দুর্বল হয়ে যেতাম, কিন্তু আমি তো সহজেই দুর্বল হব না। হৃদিতাকে কদিন মানসিকভাবে টর্চার করব, যদি সে টিকতে পারে তবেই তাকে মেনে নিব, আর না হলে না। এসব চিন্তা ভাবনা করে পাশের রুমে ঘুমিয়ে পড়লাম এবং ওপাশ থেকে হৃদিতার দরজা ধাক্কাধাক্কি করতে শুরু করলো। হৃদিতা বলল, প্লিজ দরজাটা খুলো। সকালে যদি কেউ জেনে যায় স্বামী স্ত্রী দুজন 2 রুমে থেকেছে, তাহলে তারা কি ভাববে? রাগ করে থেকো না প্লিজ, দরজাটা খুলো। হৃদিতার কথার কোনো কর্ণপাত না করে ঘুমিয়ে পড়লাম। আজ হৃদিতার করুণ অবস্থা দেখে একটু মায়া লাগছে, কিন্তু যখন মেনে নিব বলে মনস্থির করছি, ব্যাস তখনই অতীতের কথা মনে পড়ে যায়।
তারপর আর কি, বাকি রাতটুকু পাশের ঘরেই ঘুমিয়ে পার করলাম। সকালে ঘুম একটু আগেই ভেঙে গেল। ঘুম থেকে উঠে দরজা খুলতেই লক্ষ্য করলাম রিদিতা সোফায় বসে আছে এবং সেই সঙ্গে তার চোখের জলও ফেলছে। সেদিকে ভ্রুক্ষেপ না দিয়ে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে বাহিরে বের হব, এর মধ্যে রিদিতার দরজার সামনে এসে বলল, আমাকে কষ্ট দিয়ে কি শান্তি পেয়েছেন? রিদিতার চোখের দিকে তাকাতেই আমার চোখ যেন কপালে উঠে গেল। কি ব্যাপার, রিদিতার চোখ এরকম লাল হয়ে আছে কেন? নিশ্চয়ই কান্না করেছে। আর করলেই বা কি, আমি চাই ও আরো কান্না করুক। এসব ভাবতেই রিদিতা বলল, আমিও দেখি কতদিন আমার কাছ থেকে তুমি দূরে সরে থাকতে পারো। আমি বললাম, তোমার সঙ্গে কথা বলার ইচ্ছাটাও আমার নেই। শুধুমাত্র একটা কথা মনে রাখবা, আমাদের মাঝে যাই হোক না কেন সেটা কাকিমা কিংবা তানিশা যেন না জানতে পারে। এই বলে বাইরে চলে আসলাম। পরদিকে তানিশা দুষ্টুমি করে বলল, কিরে বাসরাত কেমন কাটালি? রিদিতা নিশ্চুপ হয়ে রইল। রিদিতার নিশ্চুপ থাকা দেখে তানিশা কিছুটা আঁচ করতে পেরে বলে উঠল, রিদিতা তোদের মাঝে কি ঝগড়া হয়েছে? রিদিতা মিথ্যা হাসার চেষ্টা করে বলল, কই না তো। তানিশা বলল, ও যদি কখনো তোর সঙ্গে মিসবিহেভ করার চেষ্টা করে তো মার কাছে গিয়ে দ্রুত নালিশ করবি। মা ওকে এমন কানমলা দিবে না, কখনো যেন আর তোর সঙ্গে মিসবিহেভ না করতে পারে। রিদিতা বলল, আচ্ছা ঠিক আছে, সেটা তখন দেখা যাবে। এইদিকে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে দিতে সকাল গড়িয়ে বিকাল হয়ে এসেছে। সেদিকে ভ্রুক্ষেপই নেই। ক্ষুধা লাগাই বাড়ি যাওয়ার কথা মনে পড়ে গেল। যেই ভাবা সেই কাজ। দরজায় আসা মাত্রই কাকিমা রেগে বলল, ওইখানে দাঁড়া, আর এক পা সামনের দিকে বাড়াবি না। আমি বললাম, এই রে সেরেছে। রিদিতা কি তাহলে কাকিমাকে সব বলে ফেলেছে? এর জন্য হয়তো কাকিমা রেগে আছে। দরজার বাহিরে এসব ভাবতে ভাবতে রিদিতা এসে বলল,